নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির আজকের এই সুন্দর অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকের অনুষ্ঠানটি অর্থাৎ আজকের এই বিশেষ অনুষ্ঠানটির নাম মুখোমুখি, যেখানে কথা হবে সোজাসুজি এবং চুলচেরা বিশ্লেষণ হবে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি নিয়ে এবং তার সঙ্গে স্যারের কিছু ব্যক্তিগত ক্ষেত্রেও। সুতরাং আজকে আমাদের এই অনুষ্ঠানের যিনি মূল বক্তা তিনি আর কেউ নন, আমাদের শ্রদ্ধেয় স্যার সুমন্ত্রী চৌধুরী আমাদের মধ্যে উপস্থিত। তো প্রথমেই আমি জানাই আমাদের স্যারকে শতকোটি প্রণাম এবং এই প্রোগ্রামে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলকে প্রণাম। সত্যি কথা বলতে এই এত ডিপলি আপনি এই কোশ্চেন্সটার অ্যান্সার দিলেন এবং সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির এই যে মানে এতটা মানে গভীরও একটা ক্যালকুলেশনস এবং তার যে ফলস্বরূপ রূপ এরমভাবে বাস্তবায়িত হতে পারে, সুতরাং সেই জায়গা দাঁড়িয়ে আমার একটা জায়গা থেকে আমি একটা অ্যাস্ট্রোলজিক্যাল কোশ্চেন্স করতে চাই। সেটা হচ্ছে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইজ ভেরি পাওয়ারফুল, কিন্তু আবার বৈদিক দিকে অ্যাস্ট্রোলজিও আছে, আবার কেউ তন্ত্র সাধনা করে সেটাও আছে। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে এটা আমরা জেনে এসেছি, অনেক ক্ষেত্রে জানা যায় যে অ্যাস্ট্রোলজিক্যাল যে প্ল্যানেটারি পজিশনস বা যে ছক তৈরি হচ্ছে সেখানে যদি দেখা যায় যে 8 নম্বর ঘর খুব পাওয়ারফুল, তাহলে সেই জায়গায় সেই মানুষটি যদি চান, এক একজনের এক এক রকম প্রফেশন, তো সেই যদি মনে করেন যে আমার প্রফেশনটা বা কিছু আমি বৈদিক অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করব এবং এটা নিয়ে চর্চা করব বা কেউ তন্ত্র সাধনা করব, তাহলে কারণ আমার এটা পজিশনটা ভালো, তাহলে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যদি এবার কেউ চাইলো যে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ভেরি পাওয়ারফুল সাবজেক্ট, আমি এটাকে নিয়ে পড়াশোনা করব যদি আমার 8th হাউস স্ট্রং হয়, তাহলে সেই কি সেটা করতে পারে? ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে, দারুণ প্রশ্ন। প্রথমত আমাদের মারক স্থান যেই ঘরগুলোকে বলা হয় তার মধ্যে কিন্তু 8 নাম্বার ঘরটাও পড়ে। 8 নাম্বার ঘরটা কিন্তু লুকোনোর ঘরও বলে। আবার আমাদের যে রাজযোগ রয়েছে তার মধ্যে সবচেয়ে পাওয়ারফুল রাজযোগ যেটা সৃষ্টি হয় সেটা কিন্তু 8 নাম্বার ঘর থেকেই হয়। সেটা কখনো যদি এই প্রশ্নটা তুই করিসনি তাই ওইটা নিয়ে আমি এখন আলোচনা করছি না, কিন্তু তা থেকে হয়। আমি এমন কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করব যেইটা সকলে মানে ওপেন দেখতে পাচ্ছে না, আমি মন নিয়ে পড়াশোনা করতে চাই, মনোবিজ্ঞান নিয়ে, আমি দেখা যাচ্ছে মনস্তাত্ত্বিক চিন্তা ভাবনা, আমি গুপ্তবিদ্যা করতে চাইছি, সেক্ষেত্রে 8 নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন? 8 নাম্বারটা হচ্ছে লুকোনোর ঘর। এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, তুই যদি খুব ভালো মতন দেখিস তাহলে আমি যে পড়াশোনাটা করছি সেখানে আমার বুদ্ধিমত্তার জায়গাটা কি রকম সেটা 5th হাউস দ্বারা বোঝা যায়। এবার যে পড়াশোনাটা করছি সেই পড়াশোনাটা কি, মানে মনে কর, কিছু মনে করিস না, এরকম হাজারো এক্সাম্পল রয়েছে। আমি এখানে অ্যাস্ট্রোলজি নিয়ে অনুষ্ঠান করলাম, বা আমি চেম্বারে গেলাম, ঘরে গিয়ে আমি 3-4 পেক ঢোক দিলাম, ঢোক দিয়ে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়লাম। চাকর বাকর আছে, পা ফা টিপলো আলাদা। আর তুই যদি আমার জীবন দেখিস, রাত্রিবেলা চান করে তারপর আমি প্রত্যেক দিন কিন্তু অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করি, তা না হলে আবার ঘুম আসে না। তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে, যেই সাবজেক্টটাকে নিয়ে তুমি পড়াশোনা মানে চলছো, এগিয়ে যাচ্ছ, সেই সাবজেক্টটাকে তুমি পড়াশোনা করছো, মানে ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন, বা সেই সাবজেক্টটাকে নিয়ে কি তুমি চর্চা করছো, মানে যার সফলতাটা তুমি চাইছো তার উপযুক্ত কি তুমি হচ্ছ? 4th হাউস সফলতার জায়গা, ব্রেন ওয়ার্কের জায়গা 5th হাউস। যখন সেটাকে আমি ইমপ্লিমেন্ট করছি 10th হাউস, সেখান থেকে রেজাল্ট পাচ্ছি 11th হাউস। বুঝতে পেরেছিস? তাহলে ইম্পর্টেন্ট এইটা গেল হচ্ছে হাউসের জায়গা। এবার অর্থনৈতিক জায়গাটা যদি দেখতে হয়, আমার দারুণ সুনাম রয়েছে, সবাই একদম আমাকে, ও স্যার আপনি মানে দারুণ। এদিকে ঘরে গিয়ে কাল কি বাজার করব জানি না, বৃহস্পতি নিচস্থ হয়ে গেছে। আমি যখন আসছি একটা চ্যানেলে, একটা চ্যানেল খুব বিখ্যাত চ্যানেল, সেই চ্যানেলে আমি যাই, সেখানে আমি বসে রয়েছি, অনেক দিন আগেকার কথা বলছি, এখন আমি এইগুলো বরদাস্ত করতে পারি না। দেখলাম জিন্সের প্যান্ট, এই প্যান্টগুলো ছেঁড়া প্যান্ট হয় না, প্যান্ট পনিটেল করে একজন ঢুকলো। বুঝতে পেরেছিস? আমার অনুষ্ঠান হয়ে গেল, সবকিছু হয়ে গেল, এরকমই 2-3টে অনুষ্ঠান আমি এমনি স্টুডেন্টদেরকে নিয়ে, সেই চ্যানেলে তুইও গেছিলিস। ফের যখন আমার হয়ে গিয়ে ফিরছি, সেই দেখছি তখন তান্ত্রিক সাজছে,
ছলনার জায়গা। বুঝতে পেরেছিস? 9th হাউস যদি নেগেটিভ হয়ে যায় তার মানে হচ্ছে ধর্ম নিয়ে আমি অভিনয় করছি, ছলনা করছি। আদতে কিন্তু আমি সেরকম নই। আমি দেখাচ্ছি, হ্যাঁ বাবা বল, মেয়েটা তো ফার্স্ট ক্লাস রে ভাই, মেয়েটা, মানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমার মন আর মুখ এক নয়। 9th হাউস নেগেটিভ। তাহলে অ্যাস্ট্রোলজি সম্পর্কে নমিনাল যদি তোর ধারণা থাকে, যে কোনো জিনিস তুই যখন পড়াশোনা করবি তখন তোকে কয়েক, মানে শুধুমাত্র 8 হাউস, শুধুমাত্র 7th হাউস, শুধুমাত্র 5th হাউস বললে চলবে না। এই ছকটা তো আমাদের জীবন, তাহলে একটার সাথে আরেকটা কিন্তু কানেকশন ক্রিয়েট করছে। আমার বুদ্ধির দরকার, আমার যুক্তির দরকার, আমি যে কাজটা করছি সেখান থেকে রিফ্লেকশন দরকার। সুতরাং 8 হাউস কেবল দেখলে কিন্তু কখনো চলে না। সুতরাং স্যার এখানে এই অ্যাডিশনস, এই সেম কোশ্চেন্স আমি একটা অ্যাড অন করবো। সুতরাং এই জায়গায় ভেরি ইম্পর্টেন্ট যে আমরা এখন মানে প্রথাগতভাবে যেরকম দেখে থাকি আর কি সচরাচর, যেটা হচ্ছে সবাই এই মাস পড়বে, সপ্তাহ পড়বে, একটা জেনারেল প্রেডিকশনস করে দেন, এই রাশিগতভাবে এটা হবে ওটা হবে, এবং ওটা নিয়ে এখন সবারই মোটামুটি আর্থিক অবস্থা, সবারই কিছু না কিছু প্রবলেম নিয়ে মানুষ চলে, সব মানুষের জীবনে প্রবলেম আছে। তো সবাই একটা প্রলোভনবশত সেখানে একটা আকৃষ্ট হয়ে যায় যে আমি একটা কিছু পেলাম, কিন্তু সবার জন্য তো ওটা সম্ভব হতে পারে না, কারণ তার সার্বিক মতে যেটা আপনি বলতে চাইছেন, সুতরাং তার প্রতি এত যে মোহ চলে আসছে লোকের, কিন্তু লোক অ্যাকচুয়ালি প্রেডিকশনস করাতে যাচ্ছেন না কোনো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে, এবং তার যে সময়টা জীবনের অতিবাহিত হয়ে যাচ্ছে, ঠিক ভালো সময়টা বেরিয়ে গেল, সেটার সে খোঁজ পাচ্ছে না এবং সেটাকে ঠিকভাবে ইউটিলাইজ করতে পারছে না। সেই সম্বন্ধে যদি একটু অ্যাড অন করে বলেন। অ্যাড অন করার কিছু নেই, আমি তোকে একটা কথা বলছি, মানুষের মতন খেপচুরিয়াস জাত, মানুষের মতন পিকুলিয়ার জাত, কি বলবো, জাতি বলা ভালো বা জীবী বলা ভালো, পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। ফ্রিতে যদি বীজ দেয়া হয় সেটাও তারা খেতে রাজি আছে। এইটা একদম সম্পূর্ণভাবে কিন্তু একটা বেকার জিনিস। এবার কেন বেকার জিনিস হচ্ছে? আমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে, এবার ইউটিউব চ্যানেলে অ্যাস্ট্রোলজি দারুণ খায়, এবার সেখান থেকে আমাকে রোজগার করতে হবে। আমি কোনো প্রেডিকশন করতে জানি না, কিন্তু তুই এলি আমি প্রেডিকশন করতেই পারবো না, ও এলো আমি প্রেডিকশন করতেই পারলাম না। আর আজকের দিন এক্সট্রিমলি সরি টু সে, জানি আমার নামে কিস্তি কেউ হয়তো মারবেন, এরকম প্রচুর মহিলা অ্যাস্ট্রোলজার রয়েছে। তুই তো মানে দেখবি ফিনে একটা শাড়ি পরে, এই পরে সেই পরে, রাহুর কানেকশন এই হলে দেখবেন তাহলে আপনি এই হচ্ছেন। তার মানে কি? আমি এমন কিছু বলবো, এবং সবচেয়ে বড় কথা, কোটিপতি এই সপ্তাহে কারা কারা হবেন? এই সপ্তাহে কোটিপতি হওয়া যায়? যায় না তো। তাহলে কি হচ্ছে? আমি এমন কিছু বলবো যাতে তুই পুরোটা দেখবি। যদি সাবজেক্ট না থাকে, শরীর রয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, ভ্যাকসিন করা পা রয়েছে, শুনতে তো খারাপ লাগবেই। এবার আমি বলছি ওকে দেখার নামে, মেয়েটা কি মেয়ে রে ভাই, ওর চ্যানেল প্রত্যেকটা দেখছি, সুমন্তজি চৌধুরী সায়েন্স দেখাচ্ছে নয়, সায়েন্স মানাচ্ছে, পরিষ্কারই কথাটা চল, শুনবেই না, দেখবেই না, তাই তো করে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যদি আমি ইউটিউবকে যখনই আমি টার্গেট করে নিলাম, এবার ইউটিউবে যারা ভিউজ বেশি হবে, এবার আমি তোর কিন্তু কিছু হবে না, বা কোনো সায়েন্টিফিক ক্যালকুলেটিভ কোনো কিছু দেখাচ্ছিস, মানুষ অত দেখবেই না। এন্টারটেনমেন্ট, কিসের এন্টারটেনমেন্ট? এইটা করলেই কিন্তু তুমি কোটিপতি হয়ে যাবে, লক্ষ লক্ষ ভিউজ। কারেক্ট, টটকা যেটাকে বলছি। এবার ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর রয়েছে, গড়িয়াহাটের চেম্বারে আমি গেছি, আমার দিনেই আরেকজন অ্যাস্ট্রোলজার আসতো, তার কিন্তু 5 লক্ষ ভিউজ, এই আমার 5 লক্ষ সাবস্ক্রাইবার, 5 লক্ষ। তার কাছে কিন্তু অনেক মানুষজন আসতো। একদিন আমার লোকারণ্য, হঠাৎ বাইরে মারাত্মক চিৎকার চেঁচামেচি, এগুলো বলতে খুব ইচ্ছে হয়। আসলে আমি মানে নির্জন এবং একা থাকি, তো তাই জন্য ভেতরে অনেক কথা থাকে, সেটা বলা যায় না। যখন আমি কোনো অনুষ্ঠানে আসি তখন বলি, উদম চিৎকার চেঁচামেচি হচ্ছে, কি হলো? আমি বলি, কি হলো রে ভাই, বাইরে মারপিট ঝাড়পিট হচ্ছে নাকি? সেদিন মারাত্মক ভিড় গড়িয়াহাটের চেম্বারে, ওই অ্যাস্ট্রোলজারের বউ এসছে, ওই অ্যাস্ট্রোলজার কোন একটা মেয়ের সাথে সে লুচ্চামি করছে, চারিত্রিকগত নেগেটিভ ইনফ্লুয়েন্স। বুঝতে পেরেছিস? তাহলে কি হচ্ছে? ওই যে 9th হাউসের কথা বললাম, ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে ও অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোলজি, সংযম, কর্ম, অধ্যাবসায় সেটা তো জানে না। আমি তো বলেছি, অর্ঘ্যমাইতি
তুমি এইটা করলেই কিন্তু এরপরে থেকে 50,000 টাকা তোমার বেতন, মানে তুমি ইনকাম করতে শুরু করছো। স্যার হচ্ছে সবচেয়ে ভালো। যখন তুই আমার কাছে আসছিস আমি তো কিছু বোঝাতে পারছি না, না কারেক্ট, কখনো তো কোনো কিছু বোঝাতে পারছি না এই জিনিসটা। তাহলে তার ফলে কি হয়ে যাচ্ছে, এই জন্য এই যে তোর প্রশ্নের এইটাই কিন্তু উত্তর, এই নেগেটিভ ইনফ্লুয়েন্সের জায়গাটা, এইগুলো নিয়ে কখনোই সঠিক হতে পারে না। ইম্পর্টেন্ট ফ্যাক্টর সেখানে যখন আমি মাসিক ফলাফল, এই ফলাফল আমি এমনি মানে আমি কি বল মানুষকে মানে উজ্জীবিত করি না, কোটি টাকা পাবে এই টাকা নয়, কিন্তু এই যে পরিবর্তনটা হচ্ছে সেটা নিয়ে ক্যালকুলেটিভ একটা আলোচনা করতে চেষ্টা করি। সেই চ্যানেলের মালিক বলে আপনার এইগুলো খুব দেখি, আপনি প্রত্যেক দিনের একটা করে অনুষ্ঠান করছেন না কেন, প্রত্যেক দিন কেমন যাবে, তাই জন্য সেটা নিয়ে কিছুদিন শুরু করেও দেখলাম বেকার জিনিস আবার বন্ধ করে দিলাম। সেই চ্যানেলের মালিক পর্যন্ত আমাকে বলেছিল, বুঝতে পেরেছিস তো? সুতরাং প্রত্যেকের মধ্যেই কিন্তু একটা চটজলদি সফল হওয়ার প্রবৃত্তি, এরা কিন্তু সেইটাকে ক্যাশ করে, নয় তোকে মারাত্মক ভয় দেখিয়ে দেবে এই 3টে জিনিস না করলে কিন্তু আপনি শেষ। বা দেখা গেল তোর যদি কোনো সন্তান থাকে তাহলে তো হয়েই গেল, এইটা না করলে কিন্তু সন্তানের মৃত্যু অনিবার্য, যাতে তুই দেখতে বাধ্য, আর তা না হলে তোকে পাইয়ে দেবো, কেননা ভিউজ সেখানে শেষ কথা বলে। আচ্ছা স্যার, এখানে আমি একটা জিনিস জিজ্ঞেস করতে, এই কোশ্চেন্স ধরেই অ্যাকচুয়ালি এটা আমার কিউরিওসিটি থেকে, তারপর মেন কোশ্চেন্সে ম্যাডাম আবার আসবে। সেটা হচ্ছে এই যে আপনি বললেন না যে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি সম্বন্ধে, মানে আমি যখন বলছি সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি লোক অত ইন্টারেস্ট দেখাচ্ছে না বা দেখছে কম, আগের থেকে দেখছে কিন্তু জিনিসটা দেখছে কম, কিন্তু বেশি গুরুত্ব দিচ্ছে যারা ওই যে পাইয়ে দেবো কিছু বলছে এরকম দেখছে কম বলতে, শোন দেখছে কম বলতে আমি যেটা বললাম, হ্যাঁ ফিনফিনে শাড়ি পরে, হ্যাঁ, বা দেখা যাচ্ছে মনে হচ্ছে ঘুম থেকে উঠেছে, আমি মেয়েদের নিয়ে বেশি কিছু বলতে চাই না, মেয়েরা মায়ের জাত, এই ধরনের এক ধরনের অ্যাস্ট্রোলজার, আরেকটা হচ্ছে এই তোমাকে পাইয়ে দেবো বা মারাত্মক নেগেটিভ হয়ে যাবে, বুঝতে পেরেছিস তো? এদের তো লক্ষ লক্ষ ভিউজ, একদম লক্ষ লক্ষ কোটি কোটি ভিউজ, একদম, এবং এইগুলো করে গাড়ি বাড়ি পর্যন্ত করে নিল, এটা মিথ্যে কথা নয়, না না একদমই। কেননা আমি যে অন্যান্য আমি যে চ্যানেলে ফ্যানেলে যাই, এই আমাদের চেম্বারে যাই, সেখানে এই ধরনের দেখা যায় যে একজন মাত্র এসছে কিন্তু 3টে গাড়ি নিয়ে এসছে, বুঝতে পেরেছিস তো? সুতরাং সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি আবার সায়েন্স, আবার যখনই শুনবে ফাইট আবার কর্ম, এই জায়গাটাই আমার কোশ্চেন্সটা, সেটা হচ্ছে এই যে আপনি সায়েন্স সম্বন্ধে কথা বলছেন, সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির কথা বলছেন, ক্যালকুলেশনসের কথা বলছেন, সেটা সবাইকে বারবার ধরে বোঝাচ্ছেন কেন এটার গুরুত্ব, কিভাবে কাজটা হচ্ছে, কিভাবে তোমার নেগেটিভ ইনফ্লুয়েন্সটা ক্রিয়েট হচ্ছে, কিভাবে এটাকে করতে হবে, মানে এটাকে রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লাই করে এটাকে এখান থেকে বেরোতে হবে। এই জিনিসটাকে ইম্পর্টেন্স দিয়ে বোঝার চেষ্টা করা বা এটার সম্বন্ধে ইন্টারেস্ট। একটা কথা তোকে আমি বলি প্রশ্ন শেষ করার আগেই, মানুষ তো বুঝছে, হ্যাঁ, তা না হলে এই যে আমাদের যে ভোটের মাসে প্রত্যেকটা চেম্বারে লোক উপচে উঠতো না, ঠিক? মানুষ কিন্তু মানুষ বুঝছে না তা নয়, ওখানে লক্ষ লক্ষ মানুষ দেখছে, আমার হয়তো 1000 মানুষ দেখছে, সেখানে হয়তো 20 জন 30 জন আসছে। যেমন আমি আমাদের ফরিয়া পুকুরের চেম্বার করতে পারলাম না বলে তার পরের মাসের 10 তারিখ করলাম, আবার 31 তারিখ করলাম, দুটোতেই রাত 10টা পর্যন্ত করলাম, তাহলে মানুষ তো আসছে, মানুষ আসছে না তা নয়, মানুষ তো আসছে, সেটাই, মানে মানুষ আসছে। ওই যে বললাম তোকে, মানে ইউটিউব থেকে আপনি কোটি কোটি টাকা ইনকাম করতে পারছেন না, 1 টাকাও ইনকাম হচ্ছে না, এটা বলতে পারিস। সব মানুষ খারাপ নয়, সব মানুষ যদি খারাপ হতো তাহলে দুনিয়া চলতো না, কেননা জীবন একটা ব্যালেন্স শিটের নাম, ডেবিট ক্রেডিট এক না হলে চলে না। খারাপ মানুষ আছে, ভালো মানুষও আছে, বা চটজলদি পেয়ে যাওয়ার একটা প্রবণতার মানুষ আছে, কেউ পরিশ্রমেরও মানুষ রয়েছে, ডেফিনিট ভাবে মানুষ নেই, ডেফিনিট ভাবে রয়েছে, তুই নেই, ও নেই, ওর হাজবেন্ড নেই, তাহলে তা নেই, আমরা নেই, আমরা সবাই রয়েছি। আবার কিছু মানুষ আছে যারা ফ্লুকে যদি কোনো কিছু পেয়ে যাওয়া যায়, আমার কাছে যারা আছে তারা সবাই যে কর্মকে বিশ্বাস করে তা নয়, যদি পাটা জড়িয়ে ধরা যায় সেটা মানুষের সৃষ্টি, মানুষই নিয়েই করছে, তাহলে এইগুলো নিয়েই থাকতে হবে। তাহলে সব পুরোটাই যে খারাপ তা নয়, ভালোও রয়েছে, এবং ভালোটা এত ভালো যে এত খারাপ দুটো মিলে কিন্তু ডেবিট ক্রেডিট এক হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছিস? নেক্সট কোশ্চেন। নেক্সট স্যার, আমি যেটা বলতে চাইছি যে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার হিসাবে আপনি কেন যে কোনো সায়েন্সই ভগবানের সঙ্গে একটা অস্তিত্ব নিয়ে একটা মতবিরোধ রয়েছে, মানে আমি সায়েন্সের ক্ষেত্রে আমি একটা এখানে যোগ করতে চাই আপনার কোশ্চেনের মধ্যে, ইফ ইউ অ্যালাউ মি।
সেটা হচ্ছে মানে আবার সেই ভগবান। হ্যাঁ। আমি এক্সপিরিয়েন্স করেছি বা আমি যেটা শুনে এসেছি সেটা হচ্ছে যারা সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার বা সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি নিয়ে চর্চা করেন তারা এই যে ভগবান তত্ত্ব বা ঈশ্বর সব পাইয়ে দেওয়া, ঈশ্বরের উপর সব রকম ডিপেন্ডেন্সি, এই ব্যাপারটার মধ্যে ওনারা ঠিক বিশ্বাস করে ওঠেন না বা বিশ্বাস করেন না, যেটুকু আমার মানে ধ্যান ধারণা হয়েছে। শুধু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার না, যে কোনো সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করেন বা সায়েন্সের সাথে যেন ভগবানের একটা ভীষণ পরিমাণে এটাই নেগেটিভ সেই ব্যাপার জায়গাটায় একটা দাঁড়িয়ে এরকম। স্যার আপনিও সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার, মানে আপনি একজন সায়েন্সের জগতেরই হ্যাঁ, মানুষ, হ্যাঁ। অ্যাস্ট্রোলজার থেকেও। এবার তা তুই কি বলতে চাইছিস যে আমি ঈশ্বরকে বিশ্বাস করি না, তাই না তো? আমি সেটা বলছি না, তাহলে? আমি বলছি এই যে তত্ত্বটা আমরা শুনে এসেছি তারা বিশ্বাস করেন না এবং তারা সায়েন্টিফিক এই ক্যালকুলেশনসটাকেই বিশ্বাস করেন না, তাহলে অনেকে তো আবার ঈশ্বর তত্ত্বকেও বিশ্বাস করেন। তো আমি বলতে চাই এটা কি কোনো রকম দুটোর মধ্যে কোনো রকম পার্থক্য বা একটা মিসকমিউনিকেশন বা নেগেটিভিটি কিছু কি আছে কি, এটাই আমি জানতে চাইছি। এটা আপনার কি মানে আপনি কি বলবেন? তুই সর্বপ্রথম বল, দাঁড়া, তুই সর্বপ্রথম আমাকে বল ঈশ্বর বলতে তুই কি বুঝিস? তুই তো ঈশ্বরকে মানিস? মানি অবশ্যই। তুই ঈশ্বরকে মানিস, ঈশ্বরকে মানা মানে কাকে মানিস? ঈশ্বরকে মানা মানে আমি সত্যি কথা বলতে আপনার কাছে স্টুডেন্ট হয়েছি, তারপর থেকে আরে আমার আমি বলছি দৃষ্টিভঙ্গি- ঈশ্বর বলতে আবার ও হ্যাঁ, প্রশ্নটা করতে বাকিয়ে করি। ভগবানকে ভগবানকে আমরা মানিস, তুই শ্রীকৃষ্ণ ঈশ্বর হোক, মানে কাকে মানিস? দেবতা বিভিন্ন। ঈশ্বর বলতে স্যার আমার একটা ফিলিংস আছে, এক নম্বর সর্বশক্তিমান। সর্বশক্তিমান একটা মানিস তো? একটা মানিস? ফিলিংস আছে। এইটা হলো। এবার তুই আমাকে প্রশ্ন করছিস স্যার আপনি সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার বা বিজ্ঞান ভিত্তিক যারা এই সাবজেক্টটা নিয়ে হ্যাঁ। নাড়াচাড়া করে তারা ঈশ্বর মানে না বলছিস তো? পৃথিবীর চাইতে সূর্য বহুগুণ বড়। একদম আমি আগে থেকে তো এইগুলো তৈরি হয়ে আসেনি যে এত গুণ বড় বলতে পারবো, বহুগুণ বড়। এই যে বিশ্বের মধ্যে অনেক এরকম সূর্য বিরাজ করছে, শয়ে শয়ে হাজারে হাজারে, আরো অনেক নক্ষত্র বিরাজ করছে, আরো অনেক গ্রহ বিরাজ করছে। রবীন্দ্রনাথের কাব্যে আমরা পাই যেটা মহাবিশ্বের কথা হচ্ছে তো। একদম। এত সূর্যের মতন বড় পাওয়ারফুল গ্রহ নক্ষত্র সবাই ঘুরে ঘুরে বেড়াচ্ছে, স্ক্যাটারলি তো মুভ করছে না। না যদি স্ক্যাটারলি হ্যাপাজার্ডলি মুভ করতো তাহলে বিস্ফোরণ হতো, আমরা টিকতাম না। ঠিক তাহলে আমি বলছি ঈশ্বর মানে সর্বশক্তিমান। তাহলে সেই সর্বশক্তিমান যখন এই যে সৌরজগৎ বা এই যে মহাবিশ্বটাকে, প্রত্যেকটা গ্রহ নক্ষত্রকে ডিসিপ্লিনের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে, সে যদি ঈশ্বর হয় তাহলে ঈশ্বরের চাইতে বড় বিজ্ঞান আর কেউ রয়েছে? তাহলে স্যার এখানে আপনি বলতে চাইছেন গড ইজ আ ডেডিকেশন এন্ড কম্বিনেশন অফ রিলিজিয়াস। যেটা আমার কথা সেটাই তুই সেটাই। বলছিস। আমি আরো সরল ভাবে বলছি যে আমি আরো সরল ভাবে বলছি এত মহাবিশ্বে যে ডিসিপ্লিন এবং সর্বশক্তিমান সেই ডিসিপ্লিন ওয়েতে যদি সমস্ত কাজকর্ম বা ফাংশন করাচ্ছে তাহলে কতটা সায়েন্টিফিক তিনি। একদম তাহলে স্যার তাহলে প্রবলেম যেটা হচ্ছে সমাজে দুর্গা ঠাকুরের মধ্যে, সমাজে শিবের মধ্যে, সমাজে লক্ষ্মী ঠাকুরের মধ্যে ঈশ্বরকে খুঁজছে, আমি সায়েন্সের মধ্যে ঈশ্বরকে খুঁজছি, কারেক্ট আমি সততার মধ্যে ঈশ্বরকে খুঁজছি, আমি রিয়েলিটির মধ্যে ঈশ্বরকে খুঁজছি, আমি কর্মের মধ্যে ঈশ্বরকে খুঁজছি। এখন একটা ব্যাপার আছে, ননীনাথ পার্তুদ মহাশয় যেটা বলেছিলেন এবং পঞ্চমনাথ পঞ্চম মহাশয়ও যেটা বলেছিলেন যে আমি এত বড় শক্তিকে কখনো দেখতে পাচ্ছি না, অনুভব করতে পাচ্ছি না, তাই আমি এমন একটা মূর্তি বা আকারকে তৈরি করলাম, তার মধ্যে সেইটার দ্বারা আমি অনুপ্রাণিত হতে শুরু করলাম। ভেরি নাইস। তুমি তার দ্বারা অনুপ্রাণিত হচ্ছ আর আমি আমার কর্মের মধ্যে দিয়ে অনুপ্রাণিত হচ্ছি। এই বিশ্ব সংসারে 142 কোটি মানুষ বোধহয় ভারতে এখন রয়েছে, কেউ কিন্তু নাস্তিক নয়, না কেউ নাস্তিক নয়। আস্তিক নাস্তিক ভগবান ঈশ্বরের কোন রকমের জ্ঞান তাদের নেই। তার কারণ তুই তোর যে কর্মটা, যার যেখানে কর্ম সেখানেই তার মুক্তি, মা শারদা বলেছিলেন। একদম আমি শিব ঠাকুরকে আমার দরকার নেই, তার কারণ আমি এমনিতেই ঈশ্বরকে মানছি, নিরাকার ব্রহ্ম, আমি তাকে মেনে নিচ্ছি। সে শিব ঠাকুরকে মানছে, ভালো তো। আবার আমাদের ক্যামেরাম্যান স্যার দেখা যাচ্ছে একটা পাথরকে রেখেছে, সেই পাথরকে খুব বিশ্বাস করি, পাথরটাকে দেখে গেলেই আমি সফল হই, ভালো তো, ভালো তো। তার মধ্যে থেকে তিনি যদি এনার্জি পান, একজন ডাক্তারবাবু পিওর সায়েন্স, তিনি যখন অপারেশন করতে যাচ্ছেন তার আগে মা কালীকে প্রণাম করছেন। মা কালীকে প্রণাম মানে কি?
তার এই ঝামেলা ওই ঝামেলা, এই ঝামেলা ওই ঝামেলা। একটা অপারেশন কত মানে কঠিন ব্যাপার। আমি যখন মা কালীর সামনে গিয়ে প্রণাম করছি, নিজেকে কনসেন্ট্রেট করছি, নিজেকে কনসেন্ট্রেট করলাম, করে এইবার আমি যাচ্ছি, এগিয়ে যাচ্ছি। হ্যাঁ, অনেক খেলোয়াড়, ভারতের খেলোয়াড় ছিল, তারা মানে যখন দেখা যেত মানে থার্ড ডাউনে নামবে, প্রথম উইকেট চলে গেলেই তিনি সাওয়ার নিতে যেত। লক্ষ্মণ বলে যে খেলোয়াড় ছিলেন, নিশ্চয়ই জানিস তুই তো ওই লাইনেরই। সাওয়ার নিত, ঠান্ডা রেখে তারপর এবার কনসেন্ট্রেট করছি। তুমি তোমার মতন ঈশ্বরকে বিশ্বাস করছো, আমি আমার মতন ঈশ্বরকে বিশ্বাস করছি। এবং তুই একজন খেলার জগতের, এবং তুই একজন মানে কি বলবো, একজন ডক্টরই বলা যেতে পারে, কতটা আমার দ্বারা প্রভাবিত, তাই জন্য ঈশ্বরের যে সংজ্ঞাটাও সেটাই তুই মুখস্থ করেছিস। তাহলে এটাই হচ্ছে ব্যাপার, ঈশ্বরকে বিশ্বাস করে না পৃথিবীতে কেউ নেই, কিন্তু এক একজন এক এক রকমের ঈশ্বরকে বিশ্বাস করে, এটাই। আচ্ছা স্যার, তাহলে আপনার এই কথা থেকে আমার একটা মনে প্রশ্ন, হ্যাঁ। যে আপনি তো বললেন ঈশ্বর মানে বিশ্বাস, আমরা যেখান থেকে বিশ্বাস অর্জন করব সেখান থেকে আমরা পাওয়ারটা পাবো। ঈশ্বর মানে বিশ্বাস, ঈশ্বর মানে ডিসিপ্লিন, ঈশ্বর মানে হচ্ছে নিজেকে নিয়ন্ত্রণ করা। তাহলে সেই ক্ষেত্র থেকে যে মূর্তি পূজা বা আমরা ঠাকুরের সামনে জল মিষ্টি বাতাসা রোজ দিচ্ছি, ধূপ প্রদীপ জ্বালাচ্ছি, সেই জায়গার সঙ্গে কি এই ভক্তি বিশ্বাসের কিছু সংযোগ রয়েছে? শোন, প্রথম কথা একটা ব্যাপার যেটা হচ্ছে, আজকে এই অনুষ্ঠানটির আগে আমার অনেক স্টুডেন্ট এসে তারা কি বললো, প্রত্যেকদিন আপনার অনুষ্ঠান না দেখলে আমরা শক্তি পাই না। এটাও এক ধরনের পূজা। একদম। আমি যদি মনে করি তাকে আমি জল মিষ্টি দিচ্ছি, এই দিচ্ছি সেই দিচ্ছি, এবং সেখান থেকে আমার মেন্টালি স্যাটিসফ্যাকশনের জায়গাটা আসছে বা পজিটিভ ভাইব্রেশনটা আসছে, ভেরি নাইস। কিন্তু এটা তোকে মাথায়, মেন্টাল স্যাটিসফ্যাকশনটা কখনো কুসংস্কারের জায়গায় যেন চলে না যায়। সামাজিক পরিবর্তনের অসুষ্ঠ গঠন রীতিকে কুসংস্কার বলা হয়, স্বামী বিবেকানন্দ বলেছিলেন, আমি বলছি না। তাহলে আমি কি এই যে ঠাকুরকে বিশ্বাস করে, ঠাকুর হে ঠাকুর পাইয়ে দাও, ঠাকুর হে ঠাকুর এই করে দাও, কোনো নেই। তার কারণ যেটা, আমরা যদি পুরীর জগন্নাথের মন্দির দেখি, তাহলে পুরীর জগন্নাথের মন্দিরে আমি খুব রিসার্চ এবং পড়াশোনা করেছি, দেখা যাচ্ছে ওখানে যে ছায়াটা পড়ছে না, সেটা কিন্তু ওই মূর্তিটা কেমন করে তৈরি করা হয়েছে, মানে এক শুরু থেকে যে এরকম ধরনের দারুণ ক্ল্যারিফাই করেছে, ওই ছায়াটা কিন্তু ওই মূর্তিটার গায়েতেই লেপ্টে যাচ্ছে। সায়েন্স কিন্তু দেখিয়ে দিয়েছে যে সমুদ্রের জলটা কেন আসছে না, সায়েন্স কিন্তু দেখিয়ে দিয়েছে বাইরের কোনো আওয়াজ কেন আসছে না, এটা কিন্তু একদম পিওর সায়েন্স দেখিয়ে দিয়েছে। এখন তুই বলবি তাহলে এত এত জাগ্রত, এত মানে এই মন্দিরকে নিয়ে, হ্যাঁ জগন্নাথের মন্দিরকে নিয়ে এত কেন মানুষের কিউরিওসিটি রয়েছে, কৌতূহল রয়েছে, আমারও রয়েছে। কেন রইল? আমি যদি ইতিহাসের পাতা দেখি, এই যে মূর্তিটা বানানো হয়েছে, এটা আজ থেকে 100 বছর আগে বানানো হয়নি, এটা আজ থেকে 1000 বছর বানানো হয়নি, অনেক আগে। কে তিনি, যিনি এত সাইন্টিফিক্যালি তৈরি করলেন অত বছর আগে? এটাকে রিনোভেট করা হয়ে থাকতে পারে, কিন্তু সৃষ্টিটা বহু আগে, বহু 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 আগে। কে করলেন তার নাম কিন্তু পাওয়া যায় না। তিনি এতটা বিজ্ঞান ভিত্তিক কি করে হলেন? আমরা আগের অনেক খনন কার্যতেও দেখেছি, তখন সৃষ্টির মধ্যেও দেখেছি, হ্যাঁ আমি অনেক জায়গায় গিয়েছি তো দেখেছি কে করলেন, কিভাবে করলেন। তখন তো সায়েন্স বলে কিছু জানাই ছিল না, তাহলে এতটা জ্ঞান তিনি পেলেন কি করে? মানুষের কৌতূহল কিন্তু অলৌকিকতার জন্ম দিল, কিন্তু পিওর সায়েন্স হয়তো কোনো মানুষই তো করেছে, তাহলে তিনি বা তারা কতটা পাওয়ারফুল তুই চিন্তা কর। কিছু বলার সেরকম থাকে না, শুধু এটুকুই বলবো, এই প্রোগ্রামটা দেখার মাধ্যমে ওপারে যারা দর্শকরা আছেন, যদি কিছু শিখতে পারেন, যদি কিছু বুঝতে পারেন, যদি নিজের লাইফে কিছু ইমপ্লিমেন্ট করতে পারেন এখান থেকে, আই থিঙ্ক অনেক কিছু পাওয়ার আছে। সুতরাং এই প্রোগ্রামটা দেখার মাধ্যমে, একবার না বারংবার দেখার মাধ্যমে একটু বোঝার চেষ্টা করবেন, কারণ এটা আপনাকে অনেক দিক থেকে লাইফের অনেক বড় জায়গায় আপনাকে হয়তো ঠেলে দিতে পারে বা উৎসাহ জাগাতে পারে। তো আজকের মতন এটুকুই, এবং ধন্যবাদ সকলকে। নমস্কার।